উপরের ক্যাপশন দেখে খুব সহজেই বুঝতে পারতেছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি। আসলে আমাদের আজকের আলোচনার বিষয় যেটা, সেটা একেবারে আমাদের নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে বা সামাজিকভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা, সেটা ধার দেওয়া বা কাউকে হাওলাত দেওয়া বা কাউকে লোন দেওয়া এই সংক্রান্ত। আসলে এটা একেবারে আমাদের ব্যক্তিগত জীবনে বা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই আমরা আমাদের খুব কাছের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা আশেপাশের যারা, তাদের বিভিন্ন ধরনের টাকা পয়সার প্রয়োজন পড়লে আমরা তাদেরকে হাওলাত দিয়ে থাকি। এটা সাধারণত একেবারে আমাদের নিকট আত্মীয় বা বন্ধু বান্ধব বা আশেপাশের, অনেক সময় দেখা যায় যে লভ্যাংশের বিনিময়ে একটু দূরেও আত্মীয় যারা, তাদেরকেও দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রথমে যে মিষ্টি সম্পর্ক থাকে, পরবর্তীতে সে মিষ্টি সম্পর্ক আর মিষ্টি থাকে না। আমরা সাধারণত টাকা পয়সা যখন দিয়ে থাকি তখন সম্পর্কের খাতিরে বা আত্মীয়তার খাতিরে তেমন কোনো কাগজপত্র করি না। কিন্তু পরবর্তী দেখা দেখা যায় যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় সেই অনেক সময় দেখা যায় যে টাকার জন্য আপনি যখনই অতিরিক্ত চাইবেন অথবা যখন ঘন ঘন চাইবেন, অর্থাৎ টাকা চেয়ে যখন আপনি প্রেসার দিতে যাইবেন, তখন দেখা যায় যে রিপিট কথাটা এভাবে আসে যে আমি টাকা দেব না, টাকা কোনো অবস্থাতে দিব না, মানে টাকা না দিলে তুই কি করতে পারবি কর, এই ধরনের প্রতি উত্তর দেয়। এই জন্য আমাদের আজকের আলোচনার বিষয়, যখন আমরা টাকা হাওলাত দিব বা কাউকে ধার দিব, সেই ক্ষেত্রে আমাদের কাগজপত্র কি করতে হবে। ঠিক আছে, আমরা কাউকে টাকা হাওলা দিতে গেলে অধিকাংশ ক্ষেত্রে কোনো কাগজপত্র করি না। এর কারণে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়। যেমন দেখা যায় যে যখন টাকাটা আমরা ফেরত চাই, তখন তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিতে হয় যে আমার টাকাটা বিশেষ প্রয়োজন, টাকাটা এই মুহূর্তে লাগবে। অনেক সময় দেখা যায় যে যার কাছে টাকা চাইবো, মানে যাকে হাওলাত দেওয়া হয়েছে, তার কাছে টাকা চাওয়ার সাথে সাথে মোবাইলে টাকা চাইলে সেই মোবাইলটা অফ করে রাখে, অথবা রাস্তাঘাটে বা কোথাও দূর থেকে দেখলে অ্যাভয়েড করে। অনেক সময় দেখা যায় যে টাকার জন্য আপনি যখনই অতিরিক্ত চাইবেন অথবা যখন ঘন ঘন চাইবেন, অর্থাৎ টাকা চেয়ে যখন আপনি প্রেসার দিতে যাইবেন, তখন দেখা যায় যে রিপিট কথাটা এভাবে আসে যে আমি টাকা দেব না, টাকা কোনো অবস্থাতে দিব না, মানে টাকা না দিলে তুই কি করতে পারবি কর, এই ধরনের প্রতি উত্তর দেয়। আসলে দৈনন্দিন জীবনে এই বিষয়টা একেবারে এভেলেবেল হয়। এই ক্ষেত্রে আসলে টাকা হাওলাত বা ধার দেওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের আজকের আলোচনার বিষয় সেটি। আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট আশিক তালুকদার, জজকোর্ট নোয়াখালী থেকে। প্রথমত আপনি চাইলে স্ট্যাম্প করতে পারেন। স্ট্যাম্পে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ কলাম রেখে বিস্তারিত উভয় পক্ষের নাম, ঠিকানা, এনআইডি কার্ড এবং বিস্তারিত ঠিকানা সহ লিখতে পারেন। দ্বিতীয়ত কত টাকা, অঙ্কে এবং কথায় লিখতে পারেন। কি জন্য আপনি হাওলাত দিতেছেন সে বিষয়টা লিখতে পারেন। উপরে আড়াআড়ি করে আপনি যাকে টাকাটা হাওলাত দিতেছেন বা ঋণ হিসেবে দিতেছেন তার সিগনেচারটা রাখতে পারেন। টাকা দেওয়ার সময় টাকাতে ফিডব্যাক হিসেবে যদি কোনো লভ্যাংশের পরিমাণ থাকে সে বিষয়টা লিখতে পারেন। এই ক্ষেত্রে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প হলে সবচেয়ে ভালো হয়, এবং 2 থেকে 4 জন উভয় পক্ষের সাক্ষীর সিগনেচার এবং সাক্ষীর নাম ঠিকানা দিতে পারেন। 300 টাকার স্ট্যাম্পে আপনি চাইলে নোটারাইজ করতে পারেন, নোটারাইজ করতে পারলে ভালো, অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা সত্যায়িত করতে পারেন। এই হচ্ছে আপনি টাকা হাওলাত বরাতের ক্ষেত্রে স্ট্যাম্প সংক্রান্ত বিষয়। আর যদি দেখেন যে এমন এক জায়গায় সেখানে স্ট্যাম্প নাই, সেক্ষেত্রে আপনার করণীয় কি, যদি যাকে হাওলাত দিতেছেন তার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তার যদি কোথাও কোনো চেক থাকে, সেক্ষেত্রে আপনি তার থেকে একটা চেক নিতে পারেন গ্যারান্টার হিসেবে। অর্থাৎ আপনি টাকা যখন টাকাটা তাকে দিবেন, সেক্ষেত্রে প্রথমে একটা চেক নিলেন, কিন্তু টাকা সে যখন ব্যাক করে দিয়ে দিবে, সেক্ষেত্রে আপনি তার চেকটা দিয়ে দিবেন। ঠিক আছে। আর যখন চেকটা টাকা আপনি না পাবেন, যখন টাকা আপনি না পাবেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকে চেকটা জমা দিয়ে আপনি আপনার টাকা ফেরত নেওয়ার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে সমস্যা নাই। আপনি যদি টাকা ব্যাংকে জমা দিয়ে না পান, চেক ডিসঅনার হওয়ার কারণে আপনি চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এই ক্ষেত্রে চেকের মধ্যে সকল কিছুই লিখিত থাকবে, শুধুমাত্র চেকে ডেট বসবে না, অর্থাৎ তারিখটা বসবে না। এক্ষেত্রে চেকে বিস্তারিত সবই থাকবে, শুধু তারিখ বসবে না। এছাড়া সিগনেচার বা টাকার অঙ্কের পরিমাণ
বা নামদাম এগুলো বিস্তারিত সবই থাকবে। তারিখ বসবে না, এবং চেকটা আপনি টাকা উদ্ধার করতে না পারলেও চেক ব্যাংকে দেওয়ার পরে চেক ভিজে নেওয়ার হলেও আপনি টাকা ব্যাক পাবেন। এইভাবে আপনি স্ট্যাম্পের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে আপনার টাকার নিশ্চয়তা বিধান করতে পারেন, অথবা আপনি চাইলে উভয়টাই করতে পারেন। আপনি স্ট্যাম্পও করতে পারেন, অথবা চাইলে পাশাপাশি আপনি একটা গ্যারান্টার হিসেবে চেকও নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি ক্রিমিনাল কোর্টেও মামলা করতে পারবেন, চাইলে সিভিল সুট হিসেবে মানি সুটের মামলাও করতে পারবেন। এই ক্ষেত্রে এইভাবেই আমরা আসলে কোনো ধরনের টাকা ঋণ বা হাওলাত দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে স্ট্যাম্প করতে পারি, অথবা আমরা চাইলে গ্যারান্টার হিসেবে একটা চেক রিসিভ করতে পারি। ঠিক আছে, আজকের মতোই আমার আলোচনার বিষয় এতটুকুই। আপনারা হাওলাত দেওয়ার ক্ষেত্রে বা লোন বা ঋণ দেওয়ার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।